সিঙ্গাপুর থেকে স্পিকার দেশে ফিরলেই পদত্যাগ করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবন সূত্রে এমন তথ্য জানা গেছে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, শারীরিক অসুস্থতা বা অন্য যে কোনো কারণে রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারেন। এই বিষয়ে সরকারের সাথে কোনো আলোচনা হয়নি। মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করলে পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন তা পরে দেখা যাবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। বিএনপি সরকার গঠনের পর একসাথে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখে কেউ বিস্মিত হয়েছিলেন, কেউ ভেবেছিলেন রাজনৈতিক সমঝোতা। কিন্তু ৬ মাস না যেতেই রাষ্ট্রপতির বিদায়ের সুর। হঠাৎ কেন এমন ইউটার্ন তা নিয়ে বিভিন্ন ব্যাখ্যা পাওয়া যাচ্ছে। কোনো সংবাদ মাধ্যম দাবি করছে, চিকিৎসার জন্য লন্ডন সফরের সময় রাষ্ট্রপতি ফোনে যোগাযোগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে, যেটা ভালোভাবে নেয়নি সরকার। আবার কেউ বলছেন তিনি শারীরিকভাবে অসুস্থ। বঙ্গভবন সূত্র বলছে, রাষ্ট্রপতির পদত্যাগপত্র প্রস্তুত। থাইল্যান্ড থেকে স্পিকার দেশে ফিরলেই তাঁর কাছে হস্তান্তর করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, সাংবিধানিকভাবে যে কোনো সময় রাষ্ট্রপতির পদত্যাগের সুযোগ রয়েছে। এটা রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে ইনি পদত্যাগ করতে চাইলে অথবা স্বাস্থ্যগত কারণে যে কোনো কারণে চাইলে তার সেটা অপশন আছে। এটা সরকারকে জানানোর কথা না। যদি মহামান্য রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে হোক যে কোনো কারণে হোক পদত্যাগ করতে চান, সেই অপশন তো ওনারা আছে। এখানে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি, আমিও এগুলো পত্রিকায় শুনছি। আর তিনি যদি পদত্যাগ করতে চান সাংবিধানিকভাবে সেটা মাননীয় স্পিকার বরাবর পদত্যাগপত্র দিতে হয়, এইটুকু নিয়ম আছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। 2023 সালের 24 এপ্রিল হঠাৎ করে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পান দুদকের সাবেক কমিশনার শাহাবুদ্দিন চুপ্পু। সে হিসেবে তার মেয়াদ ছিল 2028 সালের 23 এপ্রিল পর্যন্ত। ঝড় উঠুক না কেন, আমি তো ঝড় উঠাচ্ছি এখানে, ঝড় উঠুক। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম স্বাধীনতা। অবশ্য এর আগে বাংলাদেশের 21 জন রাষ্ট্রপতির মধ্যে 5 বছর মেয়াদ পূর্ণ করতে পেরেছেন মাত্র 4 জন। তাদের বেশিরভাগই শারীরিক অসুস্থতার কথা বলে পদত্যাগ করেছেন। বর্তমান রাষ্ট্রপতিরও সে সুযোগ আছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। উনি চিকিৎসাতে কিছুদিন আগে বিদেশে গিয়েছিলেন, তো চিকিৎসা তো নিতেই পারে অসুস্থ হলে। সেটা আমি জানি না, আমরা শুনি। পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন তা নিয়ে চলছে কৌতূহল। আলোচনায় আছেন বর্তমান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, পররাষ্ট্রমন্ত্রীর ভাই সাবেক সচিব ফজলুর রহমান, জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি আইরিন খান। আছে সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের নামও। এছাড়াও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও ডক্টর আব্দুল মঈন খানও আলোচনায় আছেন। এ বিষয়ে প্রশ্ন করা হলে সরাসরি উত্তর দেননি স্বরাষ্ট্রমন্ত্রী। পরেরটা পরে দেখা যাবে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করে 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি অর্জনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজনীতি বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে আইনি এবং নিয়ন্ত্রণ কাঠামো আধুনিকায়নের পাশাপাশি কর ও ভ্যাট ব্যবস্থা সহজ করার উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব দরবারে বাংলাদেশকে বৃহৎ উৎপাদন হাব হিসেবে প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। বাংলাদেশে কর্মসংস্থান ও সমৃদ্ধির লক্ষ্যে বিদেশি বিনিয়োগ ত্বরান্বিতকরণ প্রতিপাদ্যে ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত আন্তর্জাতিক FICCI FDI সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইনভেস্টর্স এক্সপো পরিদর্শন করে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সাথে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী।
দিনব্যাপী সম্মেলনের শুরুতেই বাংলাদেশে বিনিয়োগের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রী, উপদেষ্টা সহ বিশেষজ্ঞ ও আয়োজকরা। টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে পর্যবেক্ষণ ও সুপারিশ তুলে ধরেন বক্তারা। Combining both the private and public sector investment, if we can take it to around 40 and then improved ECOR. পরে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, প্রাতিষ্ঠানিক সহযোগিতা ও সময়োপযোগী নীতিমালার মাধ্যমে বিনিয়োগকারীদের সুরক্ষা দেয়া সরকারের অঙ্গীকার। Whether you are a local entrepreneur or a foreign investor, when you invest in Bangladesh, our government will invest in you through our time, support and policies. This is a commitment we will try our best to keep, inshallah. সরকার প্রধান বলেন, বিশ্ব অর্থনীতির সাথে যুক্ত এবং বেসরকারি খাতের গতিশীলতায় পরিচালিত অর্থনীতি গড়ে তোলাই সরকারের লক্ষ্য। We are improving ports, logistics, infrastructure and energy security while encouraging greater investment in renewable energy. Our government is determined to build a $1 trillion economy by 2034. তারেক রহমান জানান, বিনিয়োগ বৃদ্ধি করতে সব ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। টেকসই বিনিয়োগ নিশ্চিতে বিভিন্ন খাতে প্রণোদনা ঘোষণা করা হয়েছে। Our first budget provides targeted incentives for priority sectors. I welcome all of you to invest and flourish in Bangladesh. Let us grow together, create jobs and shape Bangladesh. শুধু বিনিয়োগ আকর্ষণ নয়, ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে নির্ভরযোগ্য অংশীদারিত্ব গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর বলেও জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। গণভোট অবৈধ হলে বর্তমান সরকারও বৈধ নয়, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। রাজধানীর মিরপুরে এক জনসভায় তিনি একথা বলেন। গণভোট হারাম হলে সংসদ নির্বাচনও হারাম উল্লেখ করে তিনি বলেন, জনরায়কে অসম্মান করা ঠিক হবে না। লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন জামায়াত আমির। খায়রুল ইসলামের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও গণভোটের রায় বাস্তবায়ন এবং অপরাধীদের বিচারের দাবিতে রাজধানীর মিরপুরে জনসভার আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তর। এতে অংশ নেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, দলটির শীর্ষ নেতৃবৃন্দ সহ জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। জনসভায় দলটির শীর্ষ নেতৃবৃন্দ বলেন, বিএনপি সরকার জাতির কাছে যে ওয়াদা দিয়ে ক্ষমতায় এসেছে, অনতিবিলম্বে তা বাস্তবায়ন না করা হলে পরিস্থিতি হবে ভয়াবহ। যে প্রতিশ্রুতি দিয়ে আপনারা ক্ষমতায় এসেছেন, সেই প্রতিশ্রুতিকে বাস্তবায়ন করতে হবে। এ সময় জামায়াত ইসলামীর আমির বলেন, জুলাইয়ের ঘূর্ণিঝড়ে ফ্যাসিবাদ বিদায় হয়েছে, তবে ফ্যাসিবাদ আবারও উকি দিচ্ছে। তাদের জন্য ফাঁসির দড়ি প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। জুলাই ছিল সেই ঘূর্ণিঝড়, যে ঘূর্ণিঝড় ফ্যাসিবাদকে তছনছ করে দিয়েছে। এখন তারা মাঝে মাঝে বাপ সাপ দেখায়, এই চলে আসলাম, এদেশের যুব সমাজ তৈরি হয়ে আছে, তোমাদের গলায় ফাঁসির রশি পরানোর জন্য আসো। বিরোধী দলের নেতা বলেন, জনগণের রায়কে যারা অপমান করেছে তাদের পরিণতি ভালো হয়নি। তারা বলেন গণভোট অবৈধ। আরে ভাই, গণভোট যদি অবৈধ হয় তাহলে সংসদ নির্বাচনটা বৈধ হয় কিভাবে? দেশের প্রতিটি রন্দে রন্দে চোরেরা বসে আছে, এজন্যই বিভিন্ন সময়ে নানা সংকট দেখা দিচ্ছে বলেও মনে করেন আমিরে জামাত। সব জায়গায় যদি চোরের মেলা থাকে তাইলে সংকট সমাধান হবে কিভাবে? খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ জিন্দাবাদ।